নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ রবিবার আমি আবার চলে এসেছি সুবর্ণলতার পরবর্তী পর্ব নিয়ে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি সুবর্ণলতা জয়াবতীর সঙ্গে কেদারবদ্রী যেতে চাইছেন। তার সঙ্গে অবশ্য অনেক বড় দল আছে, কিন্তু প্রবোধচন্দ্র রাজি নয়। প্রবোধচন্দ্রের সঙ্গে সুবর্ণলতার দাম্পত্য জীবনে যত কলহই থাকুক না কেন, সুবর্ণলতাকে সে চোখের আড়াল হতে দিতে চায় না। এটি যে প্রগাঢ় ভালোবাসা না প্রগাঢ় সন্দেহ, সেটা না হয় থাক। তবু সুবর্ণ এবার যাবেই, এই তার মনস্কামনা। প্রবোধচন্দ্র কিছুতেই তাকে সেখান থেকে সরাতে পারছে না। আজকে আমরা দেখব সুবর্ণলতার কেদারবদ্রী যাওয়ার কি হলো। সুবর্ণ কি পারবে প্রবোধচন্দ্রের সমস্ত আপত্তিকে উপেক্ষা করে যেতে? দেখা যাক। শুরু করছি আজকের পর্বটি। অভিমানী পারুল স্বেচ্ছায় স্বর্গের টিকিট ত্যাগ করেছিল। একদা তার আর বকুলের স্কুলে ভর্তি হওয়া নিয়ে যখন সংসারে ঝড় উঠেছিল, তখন পারুল বেঁকে বসেছিল। বলেছিল, এত অপমানের দানে রুচি নেই আমার। অথচ ওই স্কুল নামক জায়গাটা সত্যিই তার আজন্মের স্বপ্ন স্বর্গ ছিল। সামনে পিছনে আশেপাশে যে বাড়িগুলো দৃষ্টিগোচর হতো, সকালের দিকে সেই বাড়িগুলোর দিকে লক্ষ্য রাখা একটা কাজই ছিল পারুলের। সেই সব বাড়ির যেসব মেয়েরা স্বর্গরাজ্যের প্রবেশপত্র পেয়েছে, তারা কেমন করে বেনি ঝুলিয়ে বই খাতা বুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, তাদের দেখবার জন্যে চেষ্টার আর অন্ত ছিল না তার। আর যাদের যাদের বাড়ির দরজায় সেই একটি খড়খড়িয়াটা টানা লম্বা গাড়ি এসে দাঁড়াতো, পোশাক পরা চালক বিশেষ একটি সুরে হাঁক দিত এবং একটু বড় বয়সের মেয়েরা খোপা বাঁধা ঘাটটা একটু হেঁট করে তাড়াতাড়ি বেরিয়েই গাড়িতে গিয়ে উঠত, তাদের দিকে ছিল বুভুক্ষুর দৃষ্টি, ঈর্ষার দৃষ্টি। জগতের আনন্দযজ্ঞে সবার নিমন্ত্রণ নেই শুধু পারুলদের, যেহেতু তারা ভারী একটা পুণ্যময় সনাতন বাড়ির মেয়ে। সেই পারুল শুধু তাদের জানালার খড়খড়ি তুলে সেই নিমন্ত্রণ যাত্রার দৃশ্য দেখবে। বড় হওয়া অবধি বারান্দায় দাঁড়ানোই শাসন দৃষ্টি পড়েছিল, তাই ভরসা ওই পাখি দেওয়া জানালা। পারুল বকুলের মা চেয়েছিল ওই টিকিট তাদের জন্যে জোগাড় করে দিতে। সম্পূর্ণ কৃতকার্য হয়নি। ঝড় উঠেছিল, সেই ঝড়ের ধুলোয় অন্ধ হয়ে গিয়েছিল অভিমানিনী পারুল বলেছিল, আমার দরকার নেই। বকুলের অভিমান অত দুর্জয় নয়। বকুল অবজ্ঞা আর অবহেলায় ছুঁড়ে দেওয়ার টিকিটখানা পেয়েই ধন্য বোধ করেছিল। তা হয়তো ওইটুকুও জুটত না যদি বকুলের সামনের লাইনে তার দিদি না থাকত, সেজদি। দুজনের দাবি নিয়ে দাঁড়িয়েছিল সুবর্ণ যুদ্ধভীত স্বামী মাঝামাঝি রফা করতে চেয়েছিল। বলেছিল, বকুল যায় যাক, পারুল আবার যাবে কি? আর তার বিদ্বান বিজ্ঞ ছেলেরা বলেছিল, বিদুর্ষী হয়ে হবেটা কি? কলাপাতে না এগোতেই তো গ্রন্থ লিখছে। অতএব পারুল সেই রণক্ষেত্র থেকে বিদায় নিয়েছিল আর এক কড়া স্কুলে ভর্তি হয়ে চলে গিয়েছিল সেখানের বোর্ডিংয়ে। নিঃশব্দচারিণী নিঃসঙ্গ বকুল তার স্বর্গে যাওয়া আসা করছিল। কিন্তু সেই যাওয়া আসার পথের দিকে যদি কেউ চোখ ফেলে দাঁড়িয়ে থাকে, যদি চোখাচোখি হওয়া মাত্র আনন্দে ভাস্বর হয়ে ওঠে সেই চোখ, বকুল কি করবে? বকুল বড় জোর বলতে পারে, রোজ রোজ এখানে দাঁড়িয়ে থাকো যে, কলেজ নেই তোমার? সে তো সঙ্গে সঙ্গে জবাব দেবে, স্কুল বসবার পরে কলেজের টাইম, এই একটা মস্ত সুবিধে।
বকুল যদি লাল লাল মুখে বলে, বা তাই বলে তুমি রোজ রোজ, সে সপ্রতিভ গলায় বলে ওঠে, থাকি তা কি, তোর কি ধারণা তোকে দেখবার জন্যে দাঁড়িয়ে থাকি? আর কি বলতে পারে বকুল? আর কিভাবে প্রতিকার করতে চেষ্টা করবে? ওর সঙ্গে কথা কইতে যাওয়াতেও তো ভয়। ওর চোখের তারায় যেন অজস্র কথার জোনাকি, ওর কথার ভঙ্গিতে যেন অসীম রহস্য লোকের ইশারা। তবু ওর বেশি নয়, যেন উদ্ঘাটিত হতে রাজি নয় কেউই। যা বলবে কৌতুকের আবরণে, কিন্তু বলবে অনেক ছলে, আর দেখা করবে অনেক কৌশলে। কিন্তু সে কৌশল ধরা পড়ে যাচ্ছে অপরের চোখে, অন্তত বকুলের বাপের চিরসন্ধানী সন্দেহের চোখে। আর সে ওই নুড়ির মধ্যেই পর্বত দেখছে, চারা গাছের মধ্যেই মহীরুহ, অতএব সর্বনাশের ভয়ে আতঙ্কিত হচ্ছে। কিন্তু শাসন দিয়ে সর্বনাশকে ঠেকানো যায়? বালির বাঁধ দিয়ে সমুদ্রকে? তথাকথিত সেই সর্বনাশ তো এসে যাচ্ছে নিজের বেগে। বন্যার জল যেমন মাঠ পথ গ্রাস করে ফেলে, বাড়ির উঠোনে এসে ঢোকে। সব দিকেই উকি মারছে সে, যখন তখনই সমাজে সংসারের গণ্ডি ভাঙার ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। আর মজা এই, সেই ভাঙনে যেন কারুর লজ্জা নেই, বরং গর্ব আছে। পরিমলবাবুর ভগ্নী যে বাড়িতে ওস্তাদ রেখে কালোয়াতি গান শিখছে, সেটা যেন পরিমলবাবুর গর্বের বিষয়। সামনের বাড়ির যোগেনবাবুর নতুন জামাই যে বিলেত ফেরত, সেটা যেন যোগেনবাবুর সামাজিক মর্যাদা বৃদ্ধির সহায়ক। ভানুর কোন মামাতো শালার ভাইরা ভাই যে বউ নিয়ে বিলেতে গেছে, সেটা যেন রাজ্যশুদ্ধ লোককে বলে বেড়াবার মতো প্রসঙ্গ। আর বিরাজের দেওরজি যে শুধু একটা পাশ করেই ক্ষান্ত হয়নি, একটার পর দুটো এবং দুটোর পর তিনটে পাশ করে ফেলে গ্র্যাজুয়েট হয়ে বসলো, এটা রীতিমতো একটা বুক ফুলিয়ে বলবার মতো খবর। এ খবর যেন বিরাজের সনাতন বনেদি শ্বশুরবাড়িকে একটি গৌরবময় উচ্চ স্তরে তুলে দিয়েছে। মেয়েদের ঘোমটা খুলেছিল ওদের কবেই, যবে থেকে জুড়ি গাড়ি বাতিল করে মোটর গাড়ি কিনেছে, তবে থেকেই ওরা খোলা গাড়িতে মুখ খুলে বসে হাওয়া খেতে শুরু করেছে। তবু সেটা যেন অনেকটা শুধু পয়সা থাকার চিহ্ন, আর এটা হচ্ছে প্রগতিশীলতার চিহ্ন। যদিও খবরটা বিরাজ নিন্দার ছলেই শুনিয়ে গেল, কারণ দেওর যাদের নিন্দে করে হালকা হবার জন্যেই মাঝে মাঝে মেজদার বাড়িতে বেড়াতে আসে বিরাজ, অতএব সুরটা নিন্দের মতো শোনালো। তবু তার মধ্যে যে প্রচ্ছন্ন রইল ওই প্রগতির গর্বটুকু, তা প্রচ্ছন্ন থাকলেও ধরা পড়তে দেরি হলো না। কিন্তু প্রগতি যে ক্রমশই আপন বাহু প্রসারিত করছে, বিস্তার করছে আপন দেহ, নইলে কানুর শালি মাস্টারনি হয়ে বসে। পাশ অবশ্য করেছে সে মাত্র দুটো, কিন্তু তাতে মাস্টারনি হওয়াটা বাধাপ্রাপ্ত হয়নি। নিচু ক্লাসেও তো আছে ছেলে মেয়ে, তাদেরই পড়াবে। তা উঁচু ক্লাস নিচু ক্লাসটা তো কথার নয়, কথাটা হচ্ছে কানুর পিস্তুত শালি নিত্য দুবেলা পিরিলি করে শাড়ি পরে, কাঁধে ব্রোঞ্চ এঁটে আর পায়ে জুতো মোজা চড়িয়ে একা রাস্তায় যাওয়া আসা করছে। আর পীর শ্বশুরবাড়ির এই প্রগতিতে কানু নিন্দায় পঞ্চমুখ না হয়ে গৌরবে মহিমান্বিত হচ্ছে। কথায় কথায় বিচ্ছুরিত হচ্ছে সেই গৌরব। কিন্তু এসব কি সমাজে এই নতুন এলো? আসেনি এর আগে? তা একেবারে আসেনি বললে ভুল হবে। এসেছে আলোকপ্রাপ্তদের ঘরে, এসেছে ধনীর ঘরে, কিন্তু সেটাই তো সমাজের মাপকাঠি নয়। মাপকাঠি হচ্ছে মধ্যবিত্ত সমাজ, যারা সংস্কারের খুঁটিটা শেষ পর্যন্ত আটকে রাখে,
ভাঙনের ঢেউটা যখন তাদের ঘরে ঢুকে পড়ে সেই খুঁটির উপরে ভাসিয়ে নিয়ে যায়, তখনই নিশ্চিত বলা চলে এসেছে নতুন, এসেছে পরিবর্তন। অতএব ধরতেই হবে যে এসেছে পরিবর্তন, এসেছে প্রগতি, আর প্রথমেই নাশ করছে ভয় আর লজ্জা। নচেত ভানুও একদিন বড় মুখ আর বড় গলা করে তার এক বড়লোক বন্ধুর ভাইজির জলপানি পাওয়ার গল্প করে। এন্ট্রেন্স পাশ করে জলপানি পেয়েছে বন্ধুর ভাইজি, সেই উপলক্ষে ভোজ দিচ্ছে বন্ধু। সেই গৌরবের সংবাদটুকু পরিবেশন করে ভানু তার নিজের ছোট বোনকে এক হাত নেয়। স্বাভাবিক ব্যঙ্গের সুরে বলে, তার বয়স কত জানিস? মাত্র 15, আর তুমি ধাড়ি মেয়ে 3rd ক্লাসে ঘষ্টাচ্ছ, লজ্জা করে না? বকুল আনন্দোচ্ছল মুখেই দাদার বন্ধুর ভাইজির গুণকীর্তন শুনছিল। হঠাৎ এই মন্তব্যে উজ্জ্বল চোখে জল এসে গেল তার, আর হঠাৎ আহত হওয়ার দরুণে বোধহয় সামলাতে না পেরে বড় ভাইয়ের মুখের ওপর বলে বসে, নিজেই তো বললে তোমার বন্ধুর ভাইজির জন্যে 40 টাকা খরচ করে 3 জন মাস্টার রেখেছিলেন। তা ভানু অবশ্য বোনের এই উচিত বাক্যে চৈতন্য লাভ করে না, জগতে কেই বা করে। উচিত বাক্যের মতো অসহনীয় আর কি আছে? ভানুও তাই অসহনীয় ক্রোধে বলে ওঠে, মাস্টার, তোমার জন্য যদি 400 টাকা খরচ করেও মাস্টার পোষা হয় কিচ্ছু হবে না, বুঝলে? ওসব আলাদা ব্রেন। তোমার জন্য মাস্টার রাখলে তুমি আর একটু ঔদ্ধত্য শিখবে, আর একটু অসভ্যতা। বকুল আর কিছু বলে না, বোধহয় অশ্রু জল গোপন করবার চেষ্টাতেই তৎপর হয়। বলে বকুলের মা, যে এতক্ষণ নিঃশব্দে একটা লেপের ওয়ার সেলাই করছিল দালানের ও প্রান্তে বসে, হয়তো বেছে বেছে ওইখানটাতেই এসে বন্ধুর ভাইজির গৌরব গাথা শোনাবার উদ্দেশ্য ছিল ভানুর। মাকে ডেকে বলতে ইচ্ছে না করলেও মাকে শোনাবার ইচ্ছেটা প্রবল। মেয়েদের পড়া করে এত কাণ্ডই করেছেন, বলি এই রকম মেয়ে তোমার? ওই মেয়ে ক্লাসে একবারও ফার্স্ট ভিন্ন সেকেন্ড হয়নি, আর এখনও এই দেখো। তা যতক্ষণ এসব বলেছিল ভানু বোনকে এবং বউকে উপলক্ষ করে, ততক্ষণ কিছুই বলেনি সুবর্ণলতা। মনে হচ্ছিল না শুনতে পাচ্ছে। হঠাৎ এখন কথা কয়ে উঠল, বলল, ও ঘরে গিয়ে গল্প করোগে তোমরা, আমার বড্ড মাথার যন্ত্রণা হচ্ছে, কথা ভালো লাগছে না। মাথার যন্ত্রণা? যে মানুষ ছুঁচ সুতো নিয়ে সেলাই করছে তার কি না কথার শব্দে মাথার যন্ত্রণা? ভানু বোধ করি এই অসহ্য অপমানে পাথর হয়ে গিয়েই কোনো উত্তর দিতে পারে না, শুধু ওহ বলে গট গট করে উঠে চলে যায়। সঙ্গে সঙ্গে ভানুর বউও। শুধু বকুলি বসে থাকে ঘাড় হেঁট করে, হয়তো অন্য কিছুই নয়। তাকে উপলক্ষ করে দাদার এই যে অপমানটা ঘটল, তার প্রতিক্রিয়া কি হবে তাই ভাবতে থাকে দিশেহারা হয়ে। সুবর্ণ হাতের কাজটা ঠেলে রেখে চুপ করে বসে থাকে কিছুক্ষণ, তারপর হঠাৎ বলে ওঠে, সুনির্মলকে একবার ডেকে দিতে পারবি? সুনির্মল? তাকে ডেকে দেবার আদেশ বকুলকে? এ আবার কোন রহস্য? আর বর্তমান প্রসঙ্গের সঙ্গে সুনির্মলের সম্পর্ক কি? এ যে অবদ্ধ। শঙ্কিত দৃষ্টি মেলে মার দিকে তাকায় বকুল। সুবর্ণ সেই দিকে এক পলক তাকিয়ে বলে, একটা মাস্টারের জন্য বলবো ওকে। মাস্টার? বকুলের জন্য মাস্টার? ধরনী দ্বিধা হচ্ছ না কেন? ছেলের সঙ্গে হার জিতের খেলায় মা কি এবার বকুলকে হাতিয়ার করবেন? হে ঈশ্বর, দুর্মতি কেন হচ্ছে মার? অথচ দাদার থেকে মাও কিছু কম ভীতিকর নয়। তবু ভয় জয় করে বলে ফেলে বকুল, না না, ওসবে দরকার নেই মা। দরকার আছে কি নেই সে কথা আমি বুঝব, তুই ডেকে দিবি। হাতের কাজটা আবার হাতে তুলে নেয় সুবর্ণ।
তা তো হলো, কিন্তু সুবর্ণর সেই কেদার বদ্রী যাবার কি হলো? এটা কি তার ফিরে আসার পরের কাহিনী? ধুর, যাওয়াই হলো না তার ফিরে আসা। সুবর্ণলতার ভাগ্যই যে বাদী, তা তার তীর্থ হবে কোথা থেকে? বাড়ি থেকে বেরিয়েছিল যাত্রা করে, ঘন্টা 2 পরেই আবার ফিরে আসতে হলো সেই বাড়িতেই। কথা ছিল যারা যাবে জয়াবতীর বাপের বাড়িতে এসে একত্র হবে, সেখানে থেকেই রওনা। সুবর্ণ তাই গিয়েছিল। জয়াবতীর মার কাছে খাওয়া দাওয়া করতে হবে, তীর্থযাত্রার প্রাক্কালে একবার খাওয়াবেন সবাইকে, এই তাঁর বাসনা। অনেক রাগের আর অনেক নিষেধের পাহাড় ঠেলে বেরিয়ে পড়েছিল সুবর্ণ। মনের মধ্যে অপরিসীম একটা ক্লান্তি ছাড়া আর যেন কিছুই ছিল না। তবু এদের বাড়িতে এসে পৌঁছে যেন বদলে গেল মন। যাত্রাপথের সঙ্গীরা সবাই আগ্রহে আর উৎসাহে, আনন্দে আর ব্যাকুলতায় যেন জল জল করছে। তার ছোঁয়াচ লাগলো সুবর্ণর মনে। নিজেকে যেন দেখতে পেল অনন্ত আকাশের নিচে, বিরাট মোহনের সামনে, অফুরন্ত প্রকৃতির কোলে। চির অজানা পৃথিবীর মুখোমুখি হবে সুবর্ণ, চিরকালের স্বপ্নকে প্রত্যক্ষে পাবে। আনন্দে চোখে জল আসছিল সুবর্ণর, তার চোখ মুছছিল সবাই, আর ধরা পড়ার সঙ্গে সঙ্গেই বলছিল, বাবা, বদ্রী বিশালের কি কৃপা, আমার মতো এই অধম কেউ করুণা করছেন। সুবর্ণ চোখ মুছছিল না, সুবর্ণর চোখের জল চোখের মধ্যেই টলমল করছিল। সুবর্ণ ওদের গোছ গাছ দেখছিল। যখন তাড়াহুড়ো করে খেতে বসতে যাচ্ছে, তখন এলো সেই ভয়ঙ্কর খবর। সমস্ত পরিবেশটার ওপর যেন বজ্রাঘাত হলো, কপালে করাঘাত করলো সবাই। সুবর্ণলতার স্বামীর কলেরা হয়েছে। কলেরা! দলের মধ্যে একজন মাত্র সধবা যাচ্ছিল, তারও এই। তা যাওয়া তো আর হতে পারে না তার এ যাত্রা। কিন্তু রোগটা হলো কখন? এত বড় একটা মারাত্মক রোগ এই ঘণ্টা 3 তো এসেছে সুবর্ণ বাড়ি থেকে। তাতে কি, এ তো তড়িঘড়ি রোগ। তাছাড়া সূচনা তো দেখেই এসেছিল সুবর্ণ, যে খবর দিতে এসেছিল সে বলল সে কথা। দেখে এসেছিল? সূচনাটা দেখেই এসেছিল? সুবর্ণর দিকে ধিক্কারের দৃষ্টিতে তাকায় সবাই। দেখে এসেছে, তবু চলে এসেছে। তাছাড়া বলেও নি একবার কাউকে। ধন্যী মেয়ে মানুষের প্রান্ত। পাছে যাওয়া বন্ধ হয়, তাই স্বামীকে জমের মুখে ফেলে রেখে চলে এসে মুখে তালা চাবি এঁটে বসে আছে। বিস্ময়ের সাগরে কুল পায় না কেউ। জয়াবতীর দাদা শুধু বিস্মিতই হন না, বিরক্তও হন। বলেন, রোগের সূচনা দেখেও তুমি কি করে চলে এলে সুবর্ণ? সুবর্ণ মৃদু গলায় বলে, বুঝতে পারিনি, ভাবলাম বদহজমের মতো হয়েছে। তথাপি জয়াবতীর দাদা অসন্তুষ্ট গলায় বলেন, সেই ভেবে নিশ্চিন্তি হয়ে চলে এলে তুমি? না না, এ ভারী লজ্জার কথা। এক্ষেত্রে তো তোমার আর তীর্থে যাওয়ার প্রশ্নই ওঠে না। এখন শিগগির চলো, গাড়ি বার করছি। তথাপি নির্লজ্জ আর হৃদয়হীন সুবর্ণ বলেছিল, ভগবানের নাম করে বেরিয়েছি, আমি আর ফিরবো না দাদা। ছেলেরা তো রয়েছে, বৌমারাও রয়েছে। এবার একযোগে সবাই ছিচিৎকার করে ওঠে, এ কি অনাসৃষ্টি কথা! ছেলে বউ রয়েছে বলে তুমি স্বামীর কলেরা শুনেও যাবে না? কলেরা রুগীর সেবাটাই বা করবে কে? ভগবান? আর স্বামীর আগে তোমার ভগবান? জয়াবতী মৃদু স্বরে বলেন, বুঝতে পারছি তোর ভাগ্যে নেই, যা এখন তাড়াতাড়ি। দাদা রাগ করছেন, চল যাই তোর সঙ্গে, দেখে আসি একবার। যাত্রা স্থগিতের কথা কেউ তোলে না। অন্য সকলের পক্ষেই এই যাত্রাটা অলঙ্ঘ্য, অপরিহার্য, অমোঘ। শুধু সুবর্ণলতার যাওয়ার প্রশ্ন ওঠে না। কই, এ কথা তো কেউ বলল না। সুবর্ণ, তোকে ফেলে কি করে যাব? আজ নাই গেলাম,
দেখি তোর ভাগ্যে কি লিখেছে ভগবান। না, তা কেউ বলল না। বরং সুবর্ণ যে স্বামীর এই আসন্ন মৃত্যুর খবর শুনেও উদ্ভ্রান্ত হয়ে ছুটে রাস্তায় বেরিয়ে পড়ল না, বরং কথা কাটল, তীর্থের লোভটিকে আঁকড়ে রইল, এতে ধিক্কারই দিল। ছেলেরা আছে, ডাক্তার কবরেজ দেখাবে, সেরে যাবে, এ একটা কথা? বলি, কোন প্রাণে হিমালয় ভাঙবে তুমি? তাছাড়া আর সকলেই বা কোন স্বস্তিতে সঙ্গে নেবে তোমাকে? যে জায়গায় যাচ্ছ সেখানে তো খবর আনাগোনার পথও নেই। তবে তার মানে তুমি বিধবা হয়েও শাড়ি চুড়ি পরে ঘুরবে সবাইয়ের সঙ্গে, সব কিছু ছোবে নাড়বে, হলেই হলো আহ্লাদ? দাদা আরেকবার অসহিষ্ণু গলায় প্রায় ধমক দিয়ে গেলেন। কি হলো সুবর্ণ, তুমি কি আমায় দোষের ভাগী করতে চাও? বেশ তো, এদের তো এখনো যাত্রার ঘণ্টা তিনেক দেরি রয়েছে, গিয়ে দেখো কি অবস্থা। অবস্থা আমার জানা হয়ে গেছে দাদা, বলে আস্তে গিয়ে গাড়িতে ওঠে সুবর্ণ। জয়াবতীকে সঙ্গে আসতে দেয় না। কেন? এই শুভযাত্রার মুখে একটা কলেরা রোগীকে দেখতে যাবে কেন জয়াবতী? তাছাড়া বিপদের ভয়ও তো আছে, শুধু একা নিজেরই নয়, আর 5 জনেরও। গাড়িতে উঠবার সময়ও জয়াবতী আর একবার মৃদু প্রশ্ন করেন, ভেদবমি তুই দেখে এসেছিলি? সুবর্ণ ওর চোখের দিকে নির্নিমেষে তাকিয়ে দেখে বলে, এসেছিলুম। জয়াবতী কপালে হাত ঠেকান, গাড়ি ছেড়ে দেয়। কে জানে রোগীর এতক্ষণে নাড়ি ছেড়ে গেছে কিনা। সুবর্ণ চলে যাওয়ার পর অবিরত সুবর্ণর সমালোচনায় চলতে থাকে এবং এক বাক্যে স্থির হয়, এরকম হৃদয়হীন আর আক্কেলহীন মেয়ে মানুষ পৃথিবীতে আর 2টি নেই। খবর দিতে এসেছিল সুবর্ণর ঝি। সে বারবার কপালে হাত ঠেকাচ্ছিল আর বলছিল, হে মা কালী, গিয়ে যেন বাবুকে ভালো দেখি। তবে তার বলার ধরনে মনে হচ্ছিল, গিয়ে ভালো তো দূরস্থান, বাবুকে জ্যান্ত দেখবার আশাও সে করছে না। সুবর্ণর সঙ্গে কথা কইবার চেষ্টা করল সে অনেকবার। বাবুর রোগের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিতে চেষ্টা করল বার কয়েক, এবং শেষ অবধি বিরক্ত হয়ে বলল, আমি মা পথেই নেমে পড়ব, ছেলেপুলে নিয়ে ঘর করি, মা ওলা বিবি বুঝবেন সেটা। তথাপি সুবর্ণ নির্বাক, নিস্তব্ধ। স্তব্ধতা ভাঙল বাড়ি এসে দোতলায় উঠে, যেখানে বিছানায় পড়ে কাতরাচ্ছিল প্রবোধ আর বকুল বাদে অন্য মেয়ে ছেলেরা দরজার বাইরে আশেপাশে ঘুরছিল। ডাক্তারের নিষেধে ঘরে ঢোকেনি কেউ, অপেক্ষা করছিল কখন সুবর্ণলতা এসে পড়ে। কলেরা রোগী বলে ভয় খেলে যার চলবে না, ভয় খাওয়াটা যার পক্ষে ঘোরতর নিন্দনীয়। গাড়ি থেকে নামা দেখেই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কেউ কিছু বলল না, শুধু দেখল মা উঠে এলো নীরবে। হ্যাঁ, একেবারে নীরবে। ঘরে ঢুকে রোগীর মুখোমুখি দাঁড়ালো সুবর্ণ। নীরবতা ভাঙল। স্থির গলায় প্রশ্ন করল, ক আউন্স ক্যাস্টর অয়েল খেয়েছিলে? হ্যাঁ, এই ভয়ঙ্কর নিষ্ঠুর কথাটা বলেছিল সুবর্ণ সেই মরণোন্মুখ লোকটার মুখের ওপর, যার জন্যে তার নিজের পেটের মেয়ে চাঁপা বলেছিল, বুঝতে পারি না মাকে, মানুষ না কষায়। আমাদের ভাগ্যে বাবা এ যাত্রা বেঁচে উঠলেন, তাই যদি সত্যিই একটা কিছু ঘটে যেত, ওই মুখ তুমি আবার লোকসমাজে দেখাতে কি করে? তুমি দিয়ে বললেও আড়ালেই বলেছিল অবশ্য। চন্দন ছিল শ্রোতা। চন্দন বেশি কথা বলে না, সে শুধু মুচকি হেসে বলেছিল, মার আবার মুখ দেখানোর ভয়। বাপের অসুখ শুনে ছুটে এসেছিল তারা, আর অনেক দিন পরে আসা হয়েছিল বলেই 2-4 দিন থেকেও গিয়েছিল অবশ্যই ঠিক বাবার সেবার্থে নয়, 2 বোন এক হয়েছে বলেই। রাজায় রাজায় দেখা হয়তো, বনে বনে দেখা হয় না। এই তো পারুলের সঙ্গে কি হলো দেখা, সে তো সেই কোন বিদেশে।
কিন্তু প্রবোধচন্দ্রের অসুখের কারণ সম্পর্কে এই নির্লজ্জ সন্দেহ কি একা সুবর্ণলতারই হয়েছিল? সুবর্ণলতার প্রখর বুদ্ধি ছেলেদের হয়নি? হয়েছিল বৈকি। তাছাড়া প্রমাণপত্রই তো ছিল তাদের হাতে। কিন্তু তবু তারা এত নিষ্ঠুর হতে পারে না, এত নির্লজ্জ। তাই তারা প্রবোধের যে যেখানে আছে তাদের তড়ি ঘড়ি খবর দিয়ে বসেছিল। অবশ্যই সঙ্গে সঙ্গে কথাও জানিয়ে দিয়েছিল, খবর দেওয়া উচিত তাই জানালাম, তবে রোগটা ছোঁয়াচে, সেই বুঝে। তার সেই বুঝটা সুবোধ আর উমাশশী বাদে আর সকলেই বুঝেছিল। বিরাজের বাড়ির সবাই বুঝেছিল, প্রবোধের জামাইরা, তবে মেয়েরা বোঝেনি। আর বোঝেনি যোগু। শ্যামাসুন্দরীও অবশ্য একটু অবুঝ হচ্ছিলেন। যোগু নিবৃত্ত করে এলেন মাকে, হাও মাও করে কেঁদে বললেন, যা হবে তা তো বুঝতেই পারছি, শিবের অসাধ্যি ব্যাধি। তুমি 80 বছরের বুড়ি, সেই দৃশ্য দেখতে পারবে? দেখতে পারবো, এ কথা আর কে বলতে পারে? অতএব যোগু একাই কাঁদতে কাঁদতে এসে হাজির হয়েছিল। এসে দেখে বিচার সভা বসে গেছে। রোগী আছে শুধু বকুলের হেফাজতে, সুবর্ণলতাকে ঘিরে সবাই। না, কটু কথা বলছে না কেউ কিছু, শুধু এইটুকু বলছে, পারলে তুমি এ কথা বলতে? কি করে পারলে? হৃদয় বলে বস্তুটা কি সত্যিই নেই তোমার? শ্রান্ত সুবর্ণলতা একবার শুধু বলেছে, তাই দেখছি সত্যিই নেই। এতদিনে টের পেলাম সে কথা। উমাশশী কাঠ হয়ে বসেছিল। সুবোধচন্দ্র বললেন, তুমি এখন যাবে না থাকবে? আমার তো আবার। অফিসের দেরির কথাটা আর মুখ ফুটে বললেন না। পেনশন হয়ে যাবার পর ধরাধরি করে চাকরির মেয়াদ আরও 2 বছর বাড়িয়ে নিয়েছেন, কিন্তু কোথাও যেন সূক্ষ্ম একটু লজ্জা আছে সেটার জন্য। তাই পারতপক্ষে অফিসের বেলা কথাটা উচ্চারণ করেন না সুবোধচন্দ্র, যেন ওটা এলেবেলে, ওটা অন্যের কাছে অবজ্ঞার ব্যাপার। উমাশশী চকিত হয়, উমাশশী যাবার জন্যে ব্যগ্র হয়। কলেরাকে ভয় করছে না উমাশশী, ভয় তার এই পরিস্থিতিটাকে, ভয় তার মেজো যাকে, চিরটা দিন যাকে বুঝতে পারল না সে, সেই দুর্বোধ্যকে চিরদিনই ভয় তার। নইলে ইচ্ছে কি করে না মাঝে মাঝে আসে দুদণ্ড মেজো বউয়ের এই সাজানো গোছানো চকচকে সংসারটায় এসে বসে। লক্ষ্মী ওথলানো সংসার দেখতেও তো ভালো লাগে, কিন্তু কি জানি কেন স্বস্তি পায় না। মনে হয় তার পিঠোপিঠি এই জাটি যেন সহস্র যোজন দূরে বসে কথা বলছে তার সঙ্গে, অথচ বলে তো সবই। ছেলে মেয়েদের খবর কি, নাতিরা কে কোন ক্লাসে পড়ছে, মেয়েদের আর কার কি ছেলে মেয়ে হলো, সবই জিজ্ঞেস করে। আদর যত্ন করে খাওয়ায়, মাখায়, সঙ্গে মিষ্টি বেঁধে দেয়। তবু কে জানে কোথায় ওই দূরত্বটা। গিরিবালা বিন্দু ওরা তো বড়জাকে একেবারেই পোছে না। এক ভিটেই বাস করেও প্রায় কথা বন্ধই। নেহাত উমাশশী ওই মরুভূমিটা সহ্য করতে পারে না বলেই যেচে যেচে দুটো একটা কথা কইতে যায়। তবু ওদের সঙ্গেও যেন নেই এতটা ব্যবধান। ওরা কাছাকাছি না হলেও কাছেরই মানুষ। তাই উমাশশী এখানে বসেই ভাবছিল, রোগটা ছোঁয়াচে বলে আসতে পারল না বটে, খবরটার জন্যে হাঁ করে আছে ওরা। গিয়েই জানাতে হবে, ভয়ের কারণ নেই, রোগী সামলেছে একটু, কদিন কথা নেই, এ একটা বরং সুযোগ এলো। তাই তাড়াতাড়ি বলল, না আমি চলেই যাই তোমার সঙ্গে, থাকা মানেই তো আবার পৌঁছনোর জন্য ছেলেদের ব্যস্ত করা। চাপা চন্দন এসে গেছে, মেজ বউ এসে গেছে, আর ভাবনা করি না। ওহ, ভগবানের কি অনন্ত দয়া যে মেজ বউ রওনা দেয়নি। আজকাল একটু উন্নতি হয়েছে উমাশশীর, ঘোমটা দিয়ে হলেও সকলের সামনে বরের সঙ্গে কথা কয়। সেই সকলটা যে সকলের তার কনিষ্ঠ, এতদিনে যেন সে খেয়াল হয়েছে উমাশশীর। তাড়াতাড়ি ঘোমটা টেনে ঘোড়ার গাড়িতে গিয়ে বসে উমাশশী। সুবর্ণকে একটু বলে গেলে ভালো হতো,
কিন্তু পরিস্থিতিটা যে বড় গোলমেলে। এসেই তো শুনেছে চাপার মুখে কি কথা বলেছে সুবর্ণ তার স্বামীকে। হতে অবশ্যই পারে, মেজ ঠাকুরপো চিরদিনই তো ওই রকম বউ পাগলা, বউকে একবেলার জন্যে চোখের আর করতে পারে না। সেই বউ একেবারে বদ্রিকাশ্রম যাবার বায়না করে বসেছে দেখেই করে বসেছে এই কেলেঙ্কারি কাণ্ড। জানে তো বারণ শোনবার মেয়ে নয় মেজ বউ। তবু সত্যি যদি তাই হয়, বড় বড় ছেলের বউদের সামনে মানুষটাকে এমন হেয় করবি তুই? তাছাড়া যে কারণেই হোক, বলতে গেলে প্রায় তো মরতেই বসেছে, নারী ছাড়বার জোগাড়, তাকে এমন লাঞ্ছনা! ছি ছি, এ কি নির্মায়কতা! গাড়িতে উঠে বসে ঘোমটাটা একটু খাটো করে সেই কথাই বলে ফেলে উমাশশী। সুবোধের দিকে জানালাটা খোলা ছিল। সুবোধ সেই জানালার বাইরে তাকিয়েছিল। হঠাৎ সচকিত হয়ে বলে, কার নির্মায়কতার কথা বললে? মেজ বউয়ের কথাই বলছি। হঠাৎ সুবোধ স্বভাব বহির্ভূত তীব্র হন। সুবোধের পৌর চোখে যেন দপ করে একটা আগুনের শিখা জ্বলে ওঠে। বলে ওঠেন, মেজ বৌমার কথা? মেজ বৌমার নির্মায়িকতার কথা? মেয়ে মানুষ হয়েও তুমি শুধু এই দিকটায় দেখতে পেলে বড় বউ? পেব লক্ষ্মী ছাড়ার নিষ্ঠুরতা তোমার চোখে পড়ল না? অবস্থার গতিকে আমি তোমায় কখনো কোনো তীর্থ ধর্ম করাতে পারিনি, আমার বলা শোভা পায় না, তবু পেবর অবস্থা ছিল বলেই বলছি। অবস্থা সত্ত্বেও তুই মানুষটাকে কোনো দিন আকাশ বাতাসের মুখ দেখতে দিলি না, নিজের স্বার্থে খাঁচায় পুরে রেখে দিয়েছিস। লজ্জা করলো না তোর এই বুড়ো বয়সে এই কেলেঙ্কারিটা করতে? স্বামী হয়ে তুই ওর এত বড় একটা তীর্থযাত্রার সুযোগ পণ্ড করলি। সুযোগ বারবার আসে, বউটা যে চিরদিন আকাশ বাতাসের কাঙাল, তা জানিস না তুই? আর তাও যদি না হয়, হিন্দু বাঙালির মেয়ে তো বটে। বদ্রীনারায়ণ যাত্রা করছিল, কত বড় আশাভঙ্গ হলো তার, সেটা তুমি বুঝতে পারলে না বড় বউ? একসঙ্গে এত কথা কইতে সুবোধকে জীবনেও কখনো দেখেছে কিনা উমাশশী সন্দেহ। তাই সে অবাক হয়ে তাকিয়ে থাকে স্বামীর মুখের দিকে, আর বোধ করি কথাগুলো অনুধাবন করতে চেষ্টা করে। সুবোধও বোধহয় এই আবেগ প্রকাশ করে ফেলে লজ্জিত হলেন। তাই এবার শান্ত গলায় বলেন, মেজ বৌমা মানুষটা আলাদা ধাতুর, ওকে তোমরা কেউ বুঝলে না। আর পেবোটা হচ্ছে... চুপ করে যান। তা কেউ যদি সকলের দুর্বোধ্য হয় তো সে দোষ কার, তার না সকলের? বিন্দু আর গিরিবালা নিয়ে থো করে রান্না সেরে তাড়াতাড়ি হাঁড়ির ভাত চুকিয়ে নিচ্ছিল। কে জানে কখন কি খবর আসে। মল্লিকা নেই, কদিনের জন্যে শ্বশুরবাড়ি গেছে শাশুড়ির অসুখ শুনে, কাজেই চক্ষু লজ্জা করবার মতো কেউ নেই। নইলে যা কটকটে মেয়ে, খুড়িদের এখন ভাতের কাশি নিয়ে বসা দেখলে কট কট করে কথা শোনাতো। নেই, বাঁচা গেছে। অতএব দুজনে ছেলে পুলেকে ভাত দিয়েই একটি রান্নাঘরের দুই প্রান্তে দু কাশি ভাত বেড়ে বলা বলি করছিল। যা হবে তা তো দেখাই যাচ্ছে, তবে মেজদির এবার কি হবে তাই ভাবনা। চিরটা দিন তো ওই একটা লোকের ওপর দাপট করে তেজ আসপদ্দার ওপর চালিয়ে এলেন, এখন পড়তে হবে ছেলে বউয়ের হাতে। এরা দুজনেই যে পরস্পরের প্রাণের সখী তা নয়, দুজনের আলাদা অবস্থা, আলাদা কেন্দ্র। পাড়াপড়শির সঙ্গে দুজনের গলায় গলায় ভাব, যেটা মুক্তকেশীর আমলে সম্ভবপর ছিল না। হলেও সেই পাড়াপড়শিরা ভিন্ন দলের এবং সেখানেই নিশ্চিন্ত হয়ে পরস্পরের সমালোচনা করে বাঁচে। তবু একেবারে কথা বন্ধ, মুখ দেখাদেখি বন্ধটা নেই, বরং মিলই আছে। ক্ষুদ্রতার সঙ্গে ক্ষুদ্রতার, সংকীর্ণতার সঙ্গে সংকীর্ণতার, স্বার্থবোধের সঙ্গে স্বার্থবোধের এক ধরনের হৃদ্যতা থাকে। সেই হৃদ্যতা গিরিবালা আছে, তাই বিন্দু একজনকে ঈর্ষা করতে পায়। বিন্দু আছে তাই গিরিবালা তার অহমিকা বিকাশের একটা ক্ষেত্র পায়। ওদের কাছে তারও মূল্য আছে বইকি,
তাছাড়া কেউ তো উদার নয় যে একের অপরের কাছে ছোট হয়ে যাবার প্রশ্ন আছে। উমাশশীর পয়সা নেই, তাই সে পয়সা খরচে কৃপণ, কিন্তু হৃদয়ে কৃপণ নয় উমাশশী। তাই উমাশশীকেই ওরা দেখতে পারে না। তবু উমাশশী যেচে আসে, বলে, কি রে সেজ বউ, আজ কি রাঁধলি? ও মা, ছোট বউ, তো খাসা মোরলা মাছ পেয়েছিস? ওরা গ্রাহ্য করে উত্তর দিলে গল্পটা এগোয়, ওরা অগ্রাহ্য ভাব দেখালে উমাশশী আস্তে সরে আসে। আজ ভাবছিল মেজ বউয়ের বাড়ির খবর নিয়ে বেশ খানিকক্ষণ গল্প চালানো যাবে, কিন্তু হঠাৎ মনটা কেন ভারাক্রান্ত হয়ে গেছে। বারে বারে কানে বাজছে, শুধু এইটাই তোমার চোখে পড়ল বড় বউ? বেশি কথা আর বলল না, রুগী সামলেছে, প্রাণের ভয় নেই, শুধু এইটুকুই জানিয়ে দিয়ে আসতে চলে এলো উমাশশী। তবে আর সাত সকালে গিলে মরি কেন? মনে মনে এই কথাটুকু উচ্চারণ করে বাড়া ভাতে একখানা গামলা চাপা দিয়ে দুই যা দুজনের দিকে তাকিয়ে একটু ক্ষীণ তীক্ষ্ণ হাসি হেসে বলে, ভাগ্যিটা দেখলে? এ বাবা শেফ মেজদির ভাগ্যের চোখ, নইলে এ হলো শিবের অসাধ্যি ব্যামো। তা যোগুও সেই কথাই বলতে বলতে এসেছিলেন এবং রোগীর বিছানার ধারে বসে কেঁদে বলে উঠেছিলেন, কি রে পেবো, মায়ের ছেলে, মায়ের কাছে চললি? প্রবোধ কষ্টে বলেছিল, যেতে আর পারলাম কই, এ হতভাগ্যকে জমেও ছোঁয় না। তোমাদের ভাদ্রবউ তো বলে গেল, রোগ না ছল। গেঙিয়ে বললেও বুঝতে পারা গেল এবং বলা বাহুল্য অবাকই হলেন যোগু। মেজবউ কি তাহলে সত্যিই মাথা খারাপ রোগী? নচেত এই জমের দূরে পৌঁছনো মানুষটাকে এই কথা বলে? অবশ্যই মাথা খারাপ হলে কথা নেই, কিন্তু না হলে? না, মাথাটাই ঠিক নয়, দেখলাম তো। কিন্তু খানিক পরে সহসা এই রোগীর বাড়িতেই সেই মানুষটার হা হা হাসির শব্দ ছাদে গিয়ে ধাক্কা খায়। হ্যাঁ, তাই নাকি? মেজ বৌমা বদ্রীনারায়ণ যাচ্ছিলেন, চলে আসতে হলো? ও, তাহলে আর দেখতে হবে না কানু, এ শেফ আমার মগজওয়ালা ভাই আর কারসাজি। যা, বুদ্ধি একখানা বার করেছে বটে, কিন্তু ভারী অন্যায়। যাচ্ছিলেন একটা মহাতীর্থে, তাছাড়া নিজেরও বয়স হয়েছে, যদি হয়ে যেত একটা কিছু, তখন তুমি পরিবারের হিল্লি দিল্লি যাওয়া বন্ধ করতে আসতে। যাকগে, ছলই হোক আর সত্যিই হোক, ভায়া পটকে গেছে খুব। এখন শেফ জল বাড়লি, পুরো 3টে দিন শেফ জল বাড়লি। বকুল রে, বাবা ভাত খেতে চাইলেও দিবি না। যাই, সেই 80 বছরে বুড়িটা মরছে ধরফরিয়ে, বলি গে তাকে। একে একে সকলকেই ধর ফরানো থেকে রক্ষা করা হলো। শুধু জয়াবতীর বাড়িতে খবর দেবার কিছু নেই। জয়াবতীরা রওনা হয়ে গেছে, হয়তো এখন তাদের বিশ্বাস আর ভক্তির গলা থেকে উচ্চারিত হচ্ছে, জয় বাবা বদ্রী নারায়ণ, জয় বাবা বদ্রী বিশাল কি জয়। পাণ্ডা ঠাকুরের কণ্ঠস্বরের সঙ্গে মিশে হয়তো উদ্দাত্ত হয়ে আকাশে উঠছে সেই স্বর। কে জানে সুবর্ণলতার ওই ভক্তির ঘরটায় ফাঁকি ছিল কিনা, নইলে তার কণ্ঠস্বরটুকু আকাশে উঠবার সুযোগ পেল না কেন? জয়াবতীর ননদ, অতএব সুবর্ণরও সম্পর্কিত ননদ, সেই কথাই বলা বলি করে। কে বলি তো হিমালয় দেখব চিন্তা দেখলাম, বাবার নাম তো একবারও শুনলাম না। ঠাকুর অন্তর্যামী, সব দেখছেন। আশ্চর্য, ওই কথাই বলে লোকে। ভয়ঙ্কর এই ভুল কথাটা কোটি কল্পকাল ধরে বলে আসছে, হয়তো বা আরও কোটি কল্পকাল ধরে বলবে। যারা উল্টো কথা বলতে চাইবে তারা সমাজে পতিত হবে। কিন্তু চিরদিনের উল্টো পাল্টা সুবর্ণলতা কি সেদিন উল্টো কথা বলেছিল?
না ওই কোটি কল্পকালের কথাটা একবার উচ্চারণ করেছিল, কে জানে। তারপরও তো আবার দেখা যাচ্ছে সুবর্ণলতা দুঃসহ স্পর্ধায় তার 16 বছরের আইবুড়ো মেয়েকে বলছে, সুনির্মলকে একবার ডেকে দে তো। যে ছেলেটা নাকি 22 বছরের। প্রবোধের নিজের আর সাহস হয়নি। এবার ছেলেকে এসে ধরেছিল, কিন্তু ছেলের মুখের ভঙ্গিটা একটা তাচ্ছিল্যের পরাকাষ্ঠা দেখিয়ে মুখের ওপর জবাব দিল, আমার দ্বারা হবে তবে না, আমার কি দরকার, যে যা নিজের ছাগল লেজে কাটবে আমি বাধা দেবার কে? তা ও যদি পাগল হয় সবাইকে তাই হতে হবে? হবে, পাগলের কবজির মধ্যে থাকতে হলেই হবে। ঠিক আছে, আমি পরিমল বাবুকে গিয়ে বলছি। কি বলবেন? আগে বলতো না, ইদানিং বাপকে আপনি বলছে ভানু। বলবো আর কি, প্রবোধ ক্রুদ্ধ গলায় বলে। বলবো তোমার ওই জোয়ান ছেলের এসে এসে আর আমার এই ধাড়ি ধিঙ্গি মেয়েকে পড়াতে হবে না। পরিমল বাবু যদি বলেন, নিজের মেয়েকে না সামলে আমায় বলতে এসেছেন কেন? কথাটা প্রণিধানযোগ্য, তাই প্রবোধ গুম হয়ে যায়। তারপর আবার বলে ওঠে, ঠিক আছে, ওই ছেলেটাকেই শাসিয়ে দিচ্ছি। ভানু যেন একটা মজা দেখছে, এইভাবে বলে, দিতে পারেন, তবে সেখানেও অপমানিত হবার ভয়। এ যুগের ছেলে, ওদের গুরু লঘু জ্ঞানটা ঠিক তো আপনাদের হিসেব মতো নয়। প্রবোধের একটা কথা মুখে এসেছিল, সামলে নিয়ে বলে, তবে ওই হারামজাদা মেয়েকেই শায়েস্তা করছি আমি। রোশো, সুনির্মলদার কাছে পড়া করছেন, পড়ে আমার গোষ্ঠীর মাথা উদ্ধার করবেন? কি করব, শাঁখের করাতে নিচে পড়ে আছি আমি, নিজের সংসারে চোর। তা নইলে কি হতো তা আর বলে না, চলে যায়। ভানু কেমন একটা ব্যঙ্গ মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি ফুটে ওঠে সেই দৃষ্টিতে? মানুষটা কি অপদার্থ! যাক, ভানুর দৃষ্টিতে কিছু গেল এলো না। সুনির্মলের ওই বকুলকে পড়াতে আসা নিয়ে সংসারে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি করলেন প্রবোধচন্দ্র, এবং পদার্থের পরাকাষ্ঠা দেখিয়ে সেটা বন্ধ করতেও সমর্থ হলেন। কে জানে কি কলকাঠি নাড়লেন। পরিমলবাবুর স্ত্রী দীর্ঘদিন পরে এ বাড়িতে এলেন এবং আগুনের সেই চিরন্তন উদাহরণটি নতুন করে আর একবার স্মরণ করিয়ে দিয়ে মুচকি হেসে বললেন, বুঝতাম যদি মেয়েকে ঘোষাল বামুনের ঘরে দিতে। শুধু শুধু কেন আমার ছেলেটাকে চঞ্চল করা ভাই? একেই তো ছোট থেকে। সুবর্ণ সহসা প্রতিবেশিনীর একটা হাত চেপে ধরে রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, নেবেন আপনি বকুলকে? ভদ্রমহিলা হাত ছাড়িয়ে নিয়ে বলেন, আমি নিতে চাইলেই কি বকুলের বাবা দেবেন? তুমি না হয় আলাভোলা মানুষ, অত ধরবে না। তোমার ছেলেরা, তোমার কর্তা? না ভাই, গৃহবিচ্ছেদ বাঁধাতে চাই না আমি। মেয়ে পাহাড় হয়ে উঠেছে, বিয়ে দিয়ে ফেলো, আর পড়িয়ে কি হবে? চাকরি করতে তো আর যাবে না। মনে কিছু করো না ভাই, শুনি আর আসবে না। এরপরও কি সুবর্ণ বলবে, হ্যাঁ তাকে আসতে হবে? তা বলা সম্ভব নয়। তবু সেই সুনির্মলকে ধরেই অসম্ভবকে সম্ভব করেছিল সুবর্ণ। মাইনে করা মাস্টার ঢুকিয়েছিল বাড়িতে 16 বছরের মেয়ের জন্যে। বৃদ্ধ ভদ্রলোক, কোনো এক সহকারী স্কুলের হেডমাস্টার ছিলেন, এখন টিউশনি করে চালাচ্ছেন। চুক্তিপত্রের সই করে ছাত্রছাত্রীকে তালিম দেন। অনেক মেয়ে তো প্রাইভেটে পড়ে পরীক্ষা দিচ্ছে আজকাল। বকুলের জ্যাঠামশাইয়ের চাইতে বয়স বেশি। এ মাস্টারকে নিয়ে আর কিছু বলবার আছে? রাস্তায় দেখার সুযোগ ক্রমশই কমছে। বাড়িতে আসার পাটটাও এই একটা ক্লেদাক্ত আলোড়নে বন্ধ হয়ে গেছে। তবু একসময় দেখা হলো। মৃদু হাসল বকুল। কি সুনির্মলদা, পেয়েছ খুঁজে নিশ্চিন্ত নিরাপত্তা? টাক মাথা, কুজো পিঠ। সুনির্মল এদিক ওদিক তাকিয়ে টুক করে ওর মাথায় একটা টোকা মেরে বলে, পেলাম। ওদের জন্যে না হোক, আমার নিজের নিরাপত্তার জন্যেই খুঁজতে হলো।
তোমাদের বাড়িটা তো আমাদের বাড়ির থেকে এক তিলও অগ্রসর নয়। সাহস করেছিলে কি করে তাই ভাবছি। হয়েছ তো এখন জব্দ। জব্দ আবার কি? ভারী ফাজিল হয়েছিস তো, বলে চলে যায় তাড়াতাড়ি। তা জব্দ সে সত্যিই হয়নি, আগে থেকে আঁট ঘাট বেঁধেছিল। সুবর্ণলতা যখন প্রস্তাব করেছিল তখন সুনির্মল বিপুল পুলক গোপন রেখে, আচ্ছা আসবো সময় করে, এই আহ্লাদি নোবেল পড়াটা একটু কমাস বলে চলে গেলেও বাড়ি গিয়ে মার কাছে বলেছিল, এই হলো এক ঝঞ্ঝাট, এমন সব অন্যায় অনুরোধ করে বসে মানুষ। ও বাড়ির খুড়িমা ডেকে ডুকে অনুরোধ করে বসলেন কি জানো, রোজ গিয়ে ওই মেয়েটাকে পড়াতে হবে। বলা বাহুল্য, সুনির্মলের মা এতে পুলকিত হলেন না, ক্রুদ্ধই হলেন। বললেন, তার মানে? মানে আর কি, ঘষ্টাচ্ছে তো এখনও 3rd ক্লাসে, অথচ বুদ্ধিশুদ্ধি আছে মন্দ নয়, তাই বাসনা গড়িয়ে পিটিয়ে সামনের বছরের প্রাইভেটে পাস দেওয়াবেন। পাস দেওয়াবেন? মেয়েকে পাস দিয়ে কি চতুর্বর্গ হবে শুনি? তা কে জানে বাবা, বললেন কথা এড়াবো কি করে। কথা এড়াবো কি করে? চমৎকার। কেন, বললেই তো পারতিস, আমার এখন MA ক্লাসের পড়া। বলেছিলাম, বললেন একটু সময় টময় করে। মুখের ওপর না করা যায়। পরিমল গৃহিণীও এটা স্বীকার করেন, তাই শেষতক বলেছেন, বেশ, পড়াও তো ওর মার সামনেই বসে পড়াবে, তাই বলেছিল। এটাই জানতেন পরিমল গিন্নি, কিন্তু জল অনেক দূর গড়ালো। অতএব রঙ্গমঞ্চ থেকে বিদায় নিতে হলো তাকে 62 বছরের গণেশবাবুকে আসন ছেড়ে দিয়ে। গণেশবাবু সম্পর্কে কি আর আপত্তি তুলবে সুবর্ণর সনাতনী সংসার? এদিকে তো চতুর্দিক থেকে রকম রকম খবর আসছে ঝটপট। সুরাজের ছোট ছেলে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়ে মেম বিয়ে করে এনেছে। সুরাজ সেই ছোট বউকে সমাদরে ঘরে তুলেছে। বউ ছেলের জন্য আলাদা বাবুর্চি ঢুকেছে বাড়িতে। এদিকে সুবালা যে সুবালা, সেও নাকি একটা মেয়েকে বারেন্দ্র বামুনের ঘরে বিয়ে দিয়ে বসেছে। আর অমূল্য বলেছে, ঠিক আছে বাবা, আমায় সবাই যদি যাতে ঠেলে তো বাকি যে কাজ আছে ওই বারেন্দর টারেন্দর দেখেই দিয়ে দেব। এদিকে 19 বছর বয়স থেকে হবিষ্যি গিলে আর সূচিবাই করে করে যে মল্লিকার জন্মের শোধ আমাশার ধাত হাতে পায়ে হাজা, সেই মল্লিকার নিজের খুড়শ্বশুর ব্রাহ্মধর্ম না নিয়েও বিধবা মেয়ের বিয়ে দিলেন। আত্মীয়রা বলুক বেম্ভ, করুক পতিত, অগ্নিনারায়ণ সাক্ষী করেই হলো সে বিয়ে। তাছাড়া হরদমই তো পথে ঘাটে মেয়ে দেখা যাচ্ছে, ট্রাম গাড়িতেই যেয়ে উঠে বসছে। মেয়ে স্কুলের বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেয়ে মাস্টার নিয়েও বাড়ছে। আর এই বন্যার মুখে মাস্টার নিয়ে খুঁত করে আর কি হবে। তবু শেষ চেষ্টা করেছিল প্রবোধ, আমার অত পয়সা নেই বলে। সুবর্ণ সংক্ষেপে বলেছে, তোমায় দিতে হবে না। তারপর ঈশ্বর জানেন সুবর্ণ কাকে দিয়ে 2খানা গহনা বিক্রি করে ফেলেছে। কে জানে গিরি তাতিনি এই কাজে সহায় হয়েছিল কিনা। বউদের তো তাই বিশ্বাস, নইলে আজকাল এত আসে কেন? আচ্ছা, প্রবোধিবা নিজে কি করছে? এত বড় আইবুড়ো মেয়ে নিয়ে বসে আছে না? কারণ ঘরে ঘরে বড় বড় মেয়ে রয়েছে পড়ে, সেই সাহস।